সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দীপঙ্কর। আমার ইউটিউব চ্যানেল বাংলা শিক্ষায়তনে তোমাদের স্বাগত। তোমাদের সুবিধার্থে আজকের এই ভিডিওতে আমি তোমাদের স্কুল থেকে যে বাংলা বিষয়ের 50 মার্কসের কম্বাইন্ড কোশ্চেন পেপার দেওয়া হয়েছে তার সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করতে চলেছি। তাই তোমরা যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো তাদের আমি অনুরোধ করব, তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি উপকৃত হবে। এই ধরনের শিক্ষা সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও যদি সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাল রঙে লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো বন্ধুরা, এবার আমরা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রশ্নপত্রে দেখো 1 দাগে বলা হয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 5 = 5। অর্থাৎ তোমাদেরকে 1 দাগের মোট 5টি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 1। 1.1 দাগের প্রশ্ন দেখো, তপনের লেখা যে গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছিল, সঠিক উত্তর অপশান গ, প্রথম দিন। 1.2 দাগের প্রশ্ন দেখো, পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক, সঠিক উত্তর অপশান খ, নবারুণ ভট্টাচার্য। 1.3 দাগের প্রশ্ন দেখো, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে, সঠিক উত্তর অপশান গ, পত্রপুট। 1.4 দাগের প্রশ্ন দেখো, বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন, সঠিক উত্তর অপশান খ, লর্ড কার্জন। 1.5 দাগের প্রশ্ন দেখো, যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়, সঠিক উত্তর অপশান ক, দিন ও রাত্রি। এই হয়ে গেল তোমাদের 1 দাগের মোট 5টি প্রশ্নের উত্তর। এবার আমরা 2 দাগের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। 2 দাগের প্রশ্নে বলা হয়েছে দেখো, কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 1 × 5 = 5। অর্থাৎ এই ক্ষেত্রেও তোমাদেরকে মোট 5টি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 1। 2.1 দাগের প্রশ্ন দেখো, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থ কী? উত্তর, বিশিষ্ট লেখক ও সাংবাদিক শ্রীপান্থ ওরফে নিখিল সরকার প্রণীত হারিয়ে যাওয়া কালিকলম নামাঙ্কিত প্রবন্ধ থেকে গৃহীত প্রশ্নোদ্ধৃত অংশটির অর্থ হল সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। 2.2 দাগের প্রশ্ন দেখো, আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল? উত্তর, সাম্রাজ্যবাদ বিরোধী মানবতার পূজারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত আফ্রিকা নামাঙ্কিত কবিতায় অশুভ ধ্বনিতে ঘোষিত হয়েছিল দিনের অন্তিমকাল। এখানে অশুভ ধ্বনি বলতে আফ্রিকায় আগত ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের বর্বরচিত উল্লাসকে বোঝানো হয়েছে। 2.3 দাগের প্রশ্ন দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কী নির্দেশ করেছেন? উত্তর, সমাজ সচেতন কবি শঙ্খ ঘোষ প্রণীত আয় আরও বেঁধে বেঁধে থাকি নামাঙ্কিত কবিতা থেকে গৃহীত আলোচ্য হিমানির বাঁধ শব্দটির দ্বারা জীবনের প্রতিবন্ধকতা বা বাধাকে নির্দেশ করা হয়েছে। তুষারাবৃত পথে যেমন চলা দুষ্কর, তেমনি হিংসায় উন্মত্ত পৃথিবীতে যুদ্ধ বিধ্বস্ত অস্থির পরিস্থিতিতে বেঁচে থাকা বা এগিয়ে চলা ক্রমশ দুর্গম হয়ে উঠছে, সেই কথাই আলোচ্য উক্তিতে প্রতিফলিত। 2.4 দাগের প্রশ্ন দেখো, মাভৈ মাভৈ এমন উচ্চারণের কারণ কি? উত্তর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতায় ব্যবহৃত
মাভৈ শব্দটির অর্থ হল নির্ভীক হৃদয়ে চলার মন্ত্র। দেশবাসী তথা বিশ্ববাসীর ত্রাতা প্রলয়রূপী ভয়ঙ্করের জগতে আগমন ধ্বনি সূচিত হয়েছে। তাই কবি পরাধীনতার নাগপাশে আবদ্ধ সকল জনসাধারণকে মাভৈ মন্ত্র উচ্চারণে এগিয়ে চলার সাহস দিয়েছেন। 2.5 দাগের প্রশ্ন দেখো, দুজন বন্ধু নোক আসার কথা ছিল, বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল? উত্তর, অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত পথের দাবি নামক পাঠ্যাংশে উল্লিখিত গিরিশ মহাপাত্র জানিয়েছেন এনানজাং থেকে তার দুজন বন্ধু আসার কথা ছিল। এই হয়ে গেল তোমাদের 2 দাগের মোট 5টি প্রশ্নের যথাযথ উত্তর। এবার আমরা 3 দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 3 দাগের প্রশ্নে বলা হয়েছে দেখো, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। 3 × 2 = 6, অর্থাৎ এক্ষেত্রে তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 3। 3.1 দাগের প্রশ্ন দেখো, তোরা সব জয়ধ্বনি কর। কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান? কেন তার জয়ধ্বনি করতে হবে? 1+2। উত্তর দেখো, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রণীত অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রলয়োল্লাস কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, কবি প্রলয় দেবতার অর্থাৎ দেবাদিদেব মহাদেবের রুদ্র চণ্ড সংহারক রূপ মহাকালের জয়ধ্বনি করতে এই আহ্বান জানিয়েছেন। আবার প্যারা চেঞ্জ করে লিখবে, প্রলয় ধ্বংসকারী, কিন্তু এটাও সত্য যে সৃষ্টির উন্মেষ ধ্বংসের মধ্যেই নিহিত থাকে। ভারতবর্ষের পরাধীনতা স্বাধীনতাকামী নজরুলের কাছে ভীষণ পীড়াদায়ক ছিল। তিনি মনে প্রাণে চাইতেন এই অবস্থার অবসান ঘটুক। ধ্বংসের মধ্য দিয়েই জড়া মোড়া দূরে সরে নবচেতনার উন্মেষ ঘটে। প্রলয়রূপী কালবৈশাখীর মহাতাণ্ডবে সিক্ত মৃত্তিকাই নব অঙ্কুরোদ্গমের ভিত্তিভূমি। যেহেতু পুরাতন সব ধ্বংস হলেই নূতনের সূচনা হবে, তাই কবি পরাধীন ভারতবর্ষের মুক্তিকামী জনগণকে প্রলয় দেবতাকে স্বাগত জানিয়ে তার জয়ধ্বনি করতে বলেছেন। আসলে কবি তরুণ স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যেই জয়ধ্বনি করতে বলেছেন, কেননা এই তরুণ প্রাণশক্তিই পারে পরাধীনতার নাগপাশ থেকে ভারতবাসীকে মুক্তি দিতে, অর্থাৎ স্বাধীনতার সুখ এনে দিতে। 3.2 দাগের প্রশ্ন দেখো, খুবই গরিব মানুষ হরিদা। হরিদার পরিচয় দাও। তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাত হয়েছে? 1+2। উত্তর লিখবে উৎস বলে পয়েন্ট করে। প্রশ্নোদ্ধৃত অংশটি প্রখ্যাত কথাসাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী নামক ছোট গল্প থেকে চয়ন করা হয়েছে। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, পয়েন্ট করবে, হরিদার পরিচয়। আলোচ্য গল্পের প্রধান চরিত্র হরিদা। পেশায় বহুরূপী হরিদা ছিলেন শিল্পের প্রতি নিষ্ঠাবান, নির্লোভ মনোভাব সম্পন্ন এবং স্বাধীনচেতা মানুষ। অভাব তার নিত্যসঙ্গী। আবার প্যারা চেঞ্জ করে লিখবে, পয়েন্ট করে, হরিদার দারিদ্র্যের ছবি। লেখো, হরিদা একজন অতি সামান্য দরিদ্র বহুরূপী। গোটা গল্প জুড়েই আমরা তার দরিদ্রতার একাধিক নিদর্শন দেখতে পাই, যথা, নিচে ক খ করে লিখবে। ক দিয়ে লেখো, শহরের সবচেয়ে সরু গলির ভিতরের একটি ছোট্ট ঘরই তার সম্বল। খ দিয়ে লেখো, বাড়িতে আগত বন্ধুদের চা খাওয়ানোর মতো সামর্থ্য তার নেই। গ দিয়ে লেখো, বহুরূপী সেজে তিনি যেটুকু বকশিস পান তা দিয়ে তার সব সময় অন্যের সংস্থান হয় না। অনেক সময় তাই তার ভাতের হাঁড়িতে ভাতের বদলে শুধু জল ফোটে। 4 দাগের প্রশ্নে বলা হয়েছে দেখো, কম বেশি 125টি শব্দে নিচের প্রশ্নটির উত্তর দাও। প্রশ্নমান 4। প্রশ্ন দেখো, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর লেখো, প্রবাদপ্রতিম নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক সিরাজদৌলা শীর্ষক নাট্যাংশের একটি উল্লেখযোগ্য চরিত্র ঘসেটি বেগম।
তার প্রকৃত নাম মেহেরুন্নিসা। তিনি ছিলেন নবাব আলীবর্দী খাঁয়ের জ্যেষ্ঠা কন্যা, সম্পর্কে সিরাজের মাসি। পাঠ্য নাট্যাংশে তার চরিত্রের যে দিকগুলি আমাদের সামনে উন্মোচিত হয়েছে তা হলো, এবার নিচে পয়েন্ট করে লেখো, ষড়যন্ত্রকারী ও দেশদ্রোহী। সিরাজ বিরোধী চক্রান্তের মধ্যমণি ছিলেন ঘসেটি বেগম। তিনি মনে প্রাণে চেয়েছিলেন পিতার অবর্তমানে তার স্বামী কিংবা তার পালিত পুত্র শওকত জং বাংলার মসনদে বসবে, কিন্তু বোনের ছেলে সিরাজ মসনদে অধিষ্ঠিত হলে তার সেই মনোবাসনা পূর্ণ না হওয়ায় তিনি ক্রুদ্ধ ও হিংস্র হয়ে ওঠেন। তখন তিনি নবাব বিরোধী চক্রান্তে লিপ্ত হয়ে ইংরেজ তোষণে বাংলার পতন ডেকে আনতেও পিছপা হননি। এবার পয়েন্ট করো, প্রতিহিংসা পরায়ণা। ঘসেটি সিরাজের বিরুদ্ধে নানা অভিযোগ ও অভিসম্পাত করেছে, কিন্তু রাজনৈতিক কারণেই সিরাজ ঘসেটিকে নিজ দরবারে নজরবন্দি করে রেখেছিলেন। তাতে ঘসেটির হৃদয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে প্রতিহিংসার দাবানল। ঘসেটির মুখেই সেই প্রতিহিংসার কথা প্রকাশ পায়। আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। এবার পয়েন্ট করবে হৃদয়হীনা। কূটচক্রী এই নারীর প্রধান অস্ত্র হলো তার ভৎসনা এবং অভিশাপ। তার হৃদয়ে মায়া মমতার বিন্দুমাত্র প্রকাশ নেই। ক্ষমতার লোভ আর প্রতিহিংসা তাকে করে তুলেছিল হৃদয়হীনা। এবার প্যারা করে লেখো, সর্বোপরি নাট্যাংশে ঘসেটি বেগম এক স্বার্থান্বেষী, হিংসা ও বিদ্বেষ মনোভাবাপন্ন প্রতিহিংসা চরিতার্থতায় উদগ্র নারী রূপে প্রকাশিত হয়েছে। 5 দাগের প্রশ্নে দেখো বলা হয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150 শব্দে। 5 × 2 = 10। এক্ষেত্রে তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5। 5.1 দাগের প্রশ্ন দেখো, দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। উত্তর লেখো, বিশ্ববরেণ্য মানবতার পূজারী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত আফ্রিকা শীর্ষক কবিতায় কবি লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত আফ্রিকা সম্পর্কে এই কথা বলেছেন। এবার প্যারা চেঞ্জ করে লেখো, আলোচ্য কবিতায় কবি অপমানিত ইতিহাস বলতে সাম্রাজ্যবাদী শাসকদের দ্বারা শোষিত আফ্রিকার বঞ্চনা ও লাঞ্ছনার ইতিহাসকে বুঝিয়েছেন। সৃষ্টির সূচনা থেকেই আফ্রিকা অরণ্যাবৃত। সে তথাকথিত উন্নত সভ্যতার আলো থেকে বহু দূরে নির্বাসিত ছিল। সভ্য ইউরোপীয় সভ্যতার চোখেও আফ্রিকা উপেক্ষিত ছিল দীর্ঘদিন। তথাকথিত সভ্য পাশ্চাত্য সভ্যতা আফ্রিকার নিজস্ব জীবনধারা, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদিকে স্বীকার করত না। কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকায় উপনিবেশ স্থাপনের সূচনার ফলে ক্রমে এই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকাই ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয়। আফ্রিকার সম্পদের সন্ধান পেতে এই শ্বেতাঙ্গ ঔপনিবেশিক তথা সাম্রাজ্যবাদীর দল শুরু করে মানবিক লাঞ্ছনা। আফ্রিকার কৃষ্ণাঙ্গ সরল মানুষগুলিকে লোহার হাতকড়ি পরিয়ে মানুষ ধরা এই বর্বরেরা তাদের পরিণত করে কৃতদাসে। এই মানুষ ধরার দল অমানসিক অত্যাচারে ভাষাহীন আফ্রিকাবাসীর অশ্রু আর রক্তে রঞ্জিত করেছিল আফ্রিকার ইতিহাসকে। আবার প্যারা চেঞ্জ করে লেখো, সেই সভ্য মানুষদের বর্বর লোভ নিষ্পেষিত করেছিল আফ্রিকাবাসীর মাথা উঁচু করে বাঁচার আকাঙ্ক্ষা। নেগড়ের চেয়েও তীক্ষ্ণ নখের আঁচড়ে তারা রক্তাক্ত করেছিল আফ্রিকার বক্ষতল। অসহায় মানুষের রক্ত আর অশ্রুতে পঙ্কিল হয়েছিল আফ্রিকার বনপথের ধূলি। গর্বে উন্নত সভ্য মানুষের কাঁটা মারা জুতোর তলায় পিষে গিয়েছিল আফ্রিকার স্বাদ ও স্বপ্ন সাধনা। তাদের সেই বীভৎস অত্যাচার ও আগ্রাসন থমকে দিল
আফ্রিকার এগিয়ে চলার অনুপ্রেরণাকে, আর সেই স্থানে রচিত হলো এক অপমানিত ইতিহাস। 5.2 দাগের প্রশ্ন দেখো, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বক্তাকে কোন কথার পরিপ্রেক্ষিতে সে এ কথা বলেছে? উত্তর লেখো, অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত আমাদের দশম শ্রেণীর পাঠ্য পথের দাবি রচনাংশ থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, প্রশ্নধৃত মন্তব্যটির বক্তা হলেন অপূর্বর সহকর্মী বন্ধু রামদাস তলোয়ারকার। আবার প্যারা চেঞ্জ করে লেখো, আলোচ্য পাঠ্যাংশে জানা যায় একদিন টিফিনের সময় অপূর্ব তার সহকর্মী বন্ধু রামদাস তলোয়ারকারকে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে গ্রেপ্তার করার নামে মহা হুঁশিয়ার পুলিশের দলকে নির্বোধ ও আহাম্মক হতে দেখার কথা যখন বর্ণনা করছিল, তখন সে লজ্জিত হয় এই ভেবে যে পুলিশের যিনি বড়বাবু অর্থাৎ নিমাইবাবু তার আত্মীয় এবং পিতৃবন্ধু। তার বাবাই একদিন নিমাইবাবুর চাকরি করে দিয়েছিলেন বলে অপূর্ব তাকে কাকাবাবু সম্বোধন করে। অপূর্বর এই কথা শুনে রামদাস মুখ ফসকে বলে ফেলে যে একদিন এর জন্যই হয়তো অপূর্বকে প্রায়শ্চিত্ত করতে হবে। এই কথা বলে সে নিজে অপ্রতিভ হয়ে চুপ করে যায়। অপূর্ব তার অর্থ বুঝতে পেরে বলে, পুলিশকর্তা নিমাইবাবু তার আত্মীয় এবং শুভাকাঙ্ক্ষী হলেও তিনি দেশের চেয়ে আপন নন, বরং তিনি যাদের দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন, সেই সব রাজবিদ্রোহীরাই ছিল অপূর্বর কাছে বেশি আপনজন। কারণ এই সব মুক্তিযোদ্ধারা সরকারের চোখে রাজদ্রোহী হলেও প্রকৃতপক্ষে ছিলেন দেশপ্রেমের আধার, দেশের মানুষের স্বাধীনতা, সম্মান ও মর্যাদা রক্ষার জন্য নিবেদিত প্রাণ। এবার প্যারা চেঞ্জ করে লেখো, অপূর্বর মুখে দেশভক্তির একথা শুনে রামদাস হেসে জানিয়েছে, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে এসব কথা বলার বিপদ আছে, কেননা তাতে রাজবিদ্রোহীকেই সমর্থন জানানো হয়। আসলে রামদাস বন্ধু হিসেবে অপূর্বকে সতর্ক করে দিতেই প্রশ্নোক্ত মন্তব্যটি করেছিল। 6 দাগের প্রশ্নে দেখো বলা হয়েছে, নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150 শব্দে। প্রশ্নমান 5। প্রশ্ন দেখো, খিদ্দা এবার আমরা কি খাবো? উদ্ধৃতিটির আলোকে কোনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। উত্তর লেখো, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও সুসাহিত্যিক মতি নন্দী প্রণীত কোনি নামাঙ্কিত কিশোর উপন্যাস থেকে প্রশ্নধৃত অংশটি গৃহীত হয়েছে। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, আলোচ্য উক্তিটির বক্তা হলেন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনি ওরফে কনক চাঁপা পাল। এবার পয়েন্ট করো, কোনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় লেখো, কোনি হতদরিদ্র নিম্নবিত্ত পরিবারের সন্তান, থাকে শ্যামপুকুর বস্তিতে, তার পিতা নেই, মা আর 7 ভাই বোনের সংসারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। একদা সাঁতারু হওয়ার স্বপ্ন দেখা কোনির বড়দা কমল দারিদ্র্যের চাপে উপার্জনের সন্ধানে যোগ দেয় রাজাবাজারে একটি মোটর গ্যারেজে। ওভারটাইম মিলে 100 টাকা পায়, তাতেই কোনো রকমে টেনে টুনে তাদের সংসার চলে। সে চায় কোনির মাধ্যমে তার সেই সাঁতারু হওয়ার আকাঙ্ক্ষা পূরণ হোক। কোনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় আরও স্পষ্ট হয়ে ওঠে তার সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশের কাছে। একদিন মধ্যাহ্নভোজনের সময় ক্ষিতীশ কোনির বাড়িতে গিয়ে দেখেছে যে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তেঁতুল, ফ্যান আর সম্ভবত তার মধ্যে কিছু ভাত নিয়ে 5টি প্রাণী কলাই আর অ্যালুমিনিয়ামের থালা নিয়ে আহারে ব্যস্ত। এইভাবে তাদের কষ্টের মধ্যে দিন চলে। ক্ষিতীশ কোনির জন্য টিফিন হিসেবে ডিম, কলা, টোস্টের কথা বললে কোনি তার পরিবর্তে চাল কেনার জন্য প্রতিদিন 1টি করে টাকা চেয়েছে, যাতে করে পরিবারের বাকি সদস্যরাও এক মুঠো ভাত খেতে পায়। এই টানাটানির সংসারের প্রধান উপার্জন করা ব্যক্তি কমল হঠাৎ যক্ষ্মা রোগে ভুগে মারা গেলে পরিবারের বাকিদের অবস্থা আরও সঙ্গীন হয়ে পড়ে। অথই জলে পড়ে কোনির পরিবার। এবার প্যারা চেঞ্জ করে লেখো,
তাই তার দাদার মৃত্যুতে শোকের চাইতেও যে প্রশ্নটি প্রাসঙ্গিকভাবে আঘাত করে পরিবারের সব সদস্যের মনে, সেটিই কোনির মুখ দিয়ে খিদ্দার উদ্দেশ্যে নির্গত হয়েছে। এবার আমরা কি খাবো? এবার দেখো 7 দাগের প্রশ্নে বলা হয়েছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 × 3 = 3। অর্থাৎ তোমাদেরকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1। 7.1 দাগের প্রশ্ন দেখো, অনুসর্গ হলো এক প্রকার। সঠিক উত্তর অপশান ঘ, অব্যয়পদ। 7.2 দাগের প্রশ্ন দেখো, বিভক্তি কখনোই লুপ্ত হয় না। সঠিক উত্তর অপশান গ, সম্বন্ধ পদে। 7.3 দাগের প্রশ্ন দেখো, নির্দেশকের একটি উদাহরণ হলো। সঠিক উত্তর অপশান ঘ, গুলি। এবার 8 দাগের প্রশ্ন দেখো, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। 1 × 3 = 3। অর্থাৎ এই ক্ষেত্রেও তোমাদেরকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1। তোমাদেরকে 3টি পদ দেওয়া হয়েছে, 3টি শব্দ: ভোজ্য বস্তু, পোশাক পরিচ্ছদ, সন্ধানিক। উত্তরগুলো দেখে নাও। ভোজ্য বস্তু সমান ভোজ্যের বস্তু, সম্বন্ধ তৎপুরুষ সমাস, অথবা তোমরা করতে পারো ভোজনের উপযুক্ত বস্তু, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পোশাক পরিচ্ছদ সমান পোশাক ও পরিচ্ছদ, দ্বন্দ্ব সমাস। সন্ধানিক সমান সন্ধ্যায় পালনীয় আহ্নিক, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 9 দাগের প্রশ্নে বলা হয়েছে দেখো, কম বেশি 150 শব্দে প্রতিবেদন রচনা করো। প্রশ্নমান 5। তো প্রতিবেদন রচনা করতে গেলে প্রথমে একটা আকর্ষণীয় শিরোনাম দিতে হয়। তোমরা একটা আকর্ষণীয় শিরোনাম দেবে। আমি এক্ষেত্রে দিয়েছি লর্ডসের রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের। তারপর তোমরা বাম দিকে অন্য কালি দিয়ে লেখার চেষ্টা করবে নিজস্ব সংবাদদাতা, কোমা, তারপর একটা তারিখ দেবে 17ই আগস্ট, তারপর কোমা দাও, দিয়ে স্থানের নাম দেবে। আমি যেমন দিয়েছি লর্ডস, তোমরা কলকাতাও দিতে পারো, অসুবিধা নেই। তারপর কোলন দেবে, অবশ্যই মনে রাখবে কোলন দেবে। তারপর কোলনের পাশ দিয়ে লেখা শুরু করবে দেশের 75তম স্বাধীনতা দিবসের শুভ লগ্নে ক্রিকেটের মক্কা লর্ডসের 22 গজে ভারতীয় বোলারদের সামনে ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পণের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। লর্ডসের মাটিতে ভারতীয় দল ব্যাটে বলে কর্তৃত্ব বজায় রেখে জো রুটের ইংল্যান্ডকে 151 রানে পরাজিত করে ঐতিহাসিক জয় অর্জন করে। এরপর প্যারা চেঞ্জ করে লিখবে এই ম্যাচের প্রথম ইনিংসে KL রাহুলের সেঞ্চুরির সুবাদে ভারত 364 রান করে। জবাবে স্বপ্নের ফর্মে থাকা জো রুট সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি করে ইংল্যান্ডকে 391 রানে পৌঁছে দেন। এরপর চাপের মুহূর্তে দুই ভারতীয় বোলার মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরা 89 রানের পার্টনারশিপ গড়ে ভারতকে 298 রানের সুবিধাজনক জায়গায় পৌঁছে দিলে ডিক্লেয়ার ঘোষণা করে অধিনায়ক বিরাট কোহলি। অর্ধশত রান করেন মোহাম্মদ শামি। ইংল্যান্ডের প্রথম ইনিংসের 27 রানের লিড বাদ দিয়ে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল ইংল্যান্ডকে 272 রানের লক্ষ্যমাত্রা দেয়। এরপর রান তাড়া করতে নেমে পঞ্চম দিনের শুরু থেকেই রুটের ইংল্যান্ড দলকে বেশ নড়বড়ে দেখাচ্ছিল। প্রথম 2 ওভারেই 2 ওপেনার আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যায়। জো রুট ও জস বাটলার কিছুটা লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। রুট 33 রান ও বাটলার 25 রান করে আউট হন। ভারতীয় পেস বোলারদের ঝোড়ো বোলিংয়ের দাপটে মাত্র 120 রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ভারত 151 রানে জয়ী হয়। ভারতের হয়ে 4টি উইকেট নেন সিরাজ, বুমরা নেন 3টি উইকেট, 2টি উইকেট নেন ইশান্ত শর্মা ও 1টি উইকেট নেন মোহাম্মদ শামি। 7 বছর পর লর্ডসের মাটিতে এই জয়ের ফলে
ভারত যেমন 5 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল, তেমনি দুরন্ত প্রত্যাবর্তনের ধারায় নিজেদের আবারও একবার হার না মানা মনোভাবের প্রমাণ দিল। তাবড় ক্রিকেট সমালোচকদের মতো আপামর ভারতীয় ক্রিকেট প্রেমী এই জয়ের সাক্ষী হতে পেরে গর্বিত। এইভাবে তোমরা শেষ করবে। 10-এর দাগে বলা হয়েছে বঙ্গানুবাদ করো। প্রশ্নমান 4, হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। হি সিজ, হিয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম। ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার। ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড। তোমরা বঙ্গানুবাদ পয়েন্ট করে লেখো, গৃহই হলো প্রথম বিদ্যালয় যেখানে একটি শিশু তার প্রাথমিক শিক্ষা লাভ করে। গৃহেই সে দেখে, শোনে এবং শিখতে শুরু করে। গৃহই তার চরিত্র গঠন করে। একটি সুগৃহেই সৎ ও স্বাস্থ্যবান মানুষ গড়ে ওঠে। শিক্ষার্থী বন্ধুরা, এই হয়ে গেল তোমাদের 10ম শ্রেণীর বাংলা বিষয়ের 50 মার্কসের কম্বাইন্ড কোশ্চেন পেপারের সম্পূর্ণ সমাধান। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর তোমাদের কী ধরনের ভিডিও প্রয়োজন সেটাও কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।